ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজকে পড়ব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায় 6 চলতড়িৎ। এটা হচ্ছে চলতড়িতের সেকেন্ড পার্ট। তাহলে এই অধ্যায়ে আমরা কোন জিনিসগুলো জানবো ভালো করে না, প্রথম নাম্বার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? দেখো, এর আগে আমরা শিখেছি যে তড়িতাহিত বস্তু বা চার্জড পার্টিকেল। তাহলে তড়িতাহিত বস্তু কি করে না, কোনো একটা তড়িতাহিত বস্তু, মনে করে এখানে একটা প্লাস চার্জ, পজিটিভ চার্জ বস্তু, পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু এখানে আছে। তাহলে এই কোনো একটা বিন্দুতে যদি আমরা কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুকে রাখি, তাহলে ইয়ার চারপাশে কি করে একটা ক্ষেত্র তৈরি করে না, অনেক দূর পর্যন্ত এটা অন্য পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে কি করে বিকর্ষণ করে, বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ করে। তাহলে এই যে তড়িতাহিত বস্তুটি, এই তড়িতাহিত বস্তুটি যতদূর পর্যন্ত সে অন্যান্য তড়িৎগ্রস্ত কণাকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, সেই ক্ষেত্রটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র, এটাকে আমরা কি বলছি, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রটা কত দূর হয়? আগেই বললাম যে কোনো একটা আধানকে যদি তুমি এখানে রাখো, ধনাত্মক আধান হোক বা ঋণাত্মক আধান হোক, তাহলে কোনো একটা আধানগ্রস্ত বস্তুকে যদি আমরা এখানে রাখি, তাহলে কি হবে না, অসীম দূরত্ব পর্যন্ত, ইনফাইনাইট, অসীম দূরত্ব পর্যন্ত এর একটা ক্ষেত্র তৈরি হয়। সেই ক্ষেত্রের মধ্যে কিন্তু এই ধনাত্মক আধান বা চার্জ পার্টিকেল আকর্ষণ করবে। তাহলে এই পুরো ক্ষেত্রটাই হচ্ছে কি, মানে সমদূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত রচনা করবে, সেটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন বিষয়টা হলো যে তড়িৎ ক্ষেত্র আমরা বুঝলাম, এবার পরবর্তী আমাকে বুঝতে হবে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল বিষয়টি কি না, এই বিষয়টি হচ্ছে যে কোনো একটা বস্তু, মনে করো তড়িতাহিত হলো, এই বস্তুটা তড়িতাহিত হলো, তাতে ধনাত্মক তড়িতাহিত হোক বা ঋণাত্মক তড়িতাহিত হোক, ধনাত্মক তড়িতাহিত হোক বা ঋণাত্মক তড়িতাহিত হোক, এই বস্তুটা কি করবে, হয় অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, আর না হয় অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু থেকে তড়িৎ নেবে। এরকম যদি অবস্থা কোনো বস্তুর মধ্যে তৈরি হয়, ঠিক আছে, কি বললাম, কোনো একটি আহিত বস্তু যদি অন্য কোনো বস্তুকে তড়িৎ শক্তি দিতে পারে বা অন্য কোনো তড়িতাহিত বস্তু থেকে তড়িৎ শক্তি নিতে পারে, তখন আমরা বলি যে ওই বস্তুটার মধ্যে তড়িৎ বিভবের উদ্ভব হয়েছে। তড়িৎ বিভবের উদ্ভব হয়েছে। ধরো এটা পজিটিভ তড়িৎগ্রস্ত, তাহলে এর থেকে কম পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে তড়িৎ দিতে পারবে, বা এর থেকে বেশি তড়িতাহিত বস্তু প্লাস 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 থেকে তড়িৎ নিতে পারবে। এরকম অবস্থা যদি এর মধ্যে তৈরি হয়, তাহলে তখন এটাকে আমরা বলছি কি, তড়িৎ, বলছি যে এর মধ্যে তড়িৎ বিভবের উদ্ভব হয়েছে, বা ইলেকট্রিক পোটেনশিয়াল এর মধ্যে জেনারেট করেছে, ইলেকট্রিক পোটেনশিয়াল এর মধ্যে জেনারেট করেছে। তাহলে আমরা তড়িৎ বিভব বুঝলাম। এবারে চলে যাচ্ছি যে তড়িৎ বিভবের পার্থক্য, অর্থাৎ বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা বুঝতে গেলে একটা অন্য জিনিসে আমি চলে যাচ্ছি। দেখো, মনে করো এটা একটা কাচের কি, এটা একটা কাচের পাত্র। এই কাচের পাত্রের মধ্যে কি করলাম না, এই কাচের পাত্রের মধ্যে বেশ কিছুটা লঘু সালফিউরিক অ্যাসিড
লঘু H2SO4, H2SO4 দিয়ে দিই, H2SO4 নিয়ে নিলাম, লঘু H2SO4 নিয়ে নিলাম। অর্থাৎ লঘু H2SO4 কথাটার অর্থ কি না, সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন জল মেশানো হয় তখন সেটা লঘু হয়ে যায়। যেমন দুধের মধ্যে জল দিলে কি হয়, জলটা লঘু, দুধটা লঘু হয়ে যায়। ঠিক তেমনি সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন আমরা জল দিয়ে দিচ্ছি তখন সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাচ্ছে, লঘু সালফিউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে। সেরকম লঘু সালফিউরিক অ্যাসিড আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই তারপরে কি করছি, তো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না, আমরা জানি তড়িৎযোজী যে যৌগগুলো, সেই তড়িৎযোজী যৌগগুলো জলীয় দ্রবণে কি হয়, আয়নিত হয়। তাহলে এই H2SO4 জলীয় দ্রবণে আয়নিত হয়ে কি হবে, H2SO4 এ জলীয় দ্রবণে আয়নিত হয়ে দুটো H+ আয়ন উৎপন্ন করবে। আর কি উৎপন্ন করবে না, একটা SO4- আয়ন উৎপন্ন করবে। তাহলে দুটো H+ আয়ন উৎপন্ন হলো আর একটি কি SO4- আয়ন উৎপন্ন হলো। এবারে আমি কি করছি না, এই কাচের পাত্রটা যার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড আছে তার মধ্যে একটা তামার দণ্ড ডুবিয়ে দিলাম আর একটা দস্তার দণ্ড ডুবিয়ে দিলাম। তার একটা তামার দণ্ড আর একটা জেডেন বা দস্তার দণ্ড, জিঙ্ক, কপার এবং জিঙ্ক, এই দুটো দণ্ডকে আমি কি করেছি না, লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে ডুবিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার অতি লঘু সালফিউরিক অ্যাসিডও হতে পারে, তাহলে তার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখানে কি হচ্ছে, এই দ্রবণটার মধ্যে, এই সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণটার মধ্যে এই H+, SO4- H+, SO4- এই সমস্ত আয়নগুলো এই দ্রবণের মধ্যে ঘোরাফেরা করছে। এখন কি হবে না, এই যে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক কি, জিঙ্ক এবং তামা দুটো ধাতু, একটা হচ্ছে জিঙ্ক কপার Cu আর একটা হচ্ছে Zn। এই দুটো ধাতুর মধ্যে তড়িৎ ধনাত্মকতা হচ্ছে জিঙ্ক ধাতুটার বেশি। কিসের কি বেশি, তড়িৎ ধনাত্মকতা, পজিটিভিটি, অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা, হোয়াট ইজ তড়িৎ ধনাত্মকতা? যখন কোন একটা মৌল বা মৌলিক পদার্থের পরমাণু সে ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন রূপান্তরিত করে, তখন তাকে আমরা বলি, সেই ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলি তড়িৎ ধনাত্মকতা। ঠিক আছে, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি তড়িৎ ধনাত্মকতা। তাহলে এখানে তড়িৎ ধনাত্মকতা কার বেশি না, কপারের চেয়ে জিঙ্কের। যার ফলে কি হয় না, এই জিঙ্কের পাতের মধ্যে, জিঙ্কের দণ্ডের মধ্যে যে জিঙ্কের পরমাণুগুলো আছে, এখানে যে জিঙ্কের পরমাণুগুলো আছে, ধরে নাও এটা একটা জিঙ্কের পরমাণু, তাহলে জিঙ্কের পরমাণুটা কি করে না, জিঙ্কের পরমাণুটা দুটো ইলেকট্রন। কেন দুটো ইলেকট্রন না, জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2, তামার যোজ্যতা কোনো সময় 1 হয়, কোনো সময় 2 হয়। অর্থাৎ তামার পরিবর্তনশীল যোজ্যতা আছে, কিন্তু জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2। যার ফলে জিঙ্কের পরমাণু কি করে না, দুটো ইলেকট্রন -2 ইলেকট্রন, অর্থাৎ দুটো ইলেকট্রন জিঙ্কের পাতে ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে সে কিসে রূপান্তরিত হয়, Zn2+, অর্থাৎ দুটো প্লাস, বা বলতে পারি আমি Zn++ আয়নে রূপান্তরিত হয়। সেই Zn++ আয়ন কোথায় চলে আসছে, Zn++ আয়ন চলে আসছে দ্রবণের মধ্যে। আর এই দ্রবণের মধ্যে গিয়ে কি করছে না, দ্রবণের মধ্যে SO4- আয়ন আছে, তাহলে Zn++ আয়ন এবং SO4- আয়ন, এই দুটো আয়ন পাশাপাশি অবস্থান করে কি তৈরি করছে, ZnSO4। এইভাবে যদি জিঙ্কের পাত থেকে একটি জিঙ্কের পরমাণু দ্রবণের মধ্যে চলে আসে, ঠিক আছে, তাহলে দুটো ইলেকট্রন জমে যাচ্ছে কোথায়, জিঙ্কের পাতের মধ্যে। এইভাবে যদি 100টা জিঙ্কের পরমাণু আয়ন হয়ে দুটো ইলেকট্রন ছেড়ে, তাহলে কি হয়, একটা দুটো ইলেকট্রন ছেড়ে যদি
দ্রবণের মধ্যে চলে আসে, তাহলে আমরা কটা ইলেকট্রন বেশি হয়ে যাবে এখানে? জিঙ্কের পাতে তখন 200টা। অর্থাৎ যতগুলো পরমাণু চলে আসবে দ্রবণের মধ্যে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন জমতে শুরু হবে কোথায়? জেডেন পাতে। 1 লক্ষ যদি আসে তাহলে 2 লক্ষ ইলেকট্রন জমে যাবে। তাহলে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমে যাবে। কোথায় ইলেকট্রন জমে যাবে? এই জিঙ্কের পাতের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমে যাবে। এইবারে ঘটনাটা হলো কি, তাহলে ইলেকট্রন প্রচুর হয়েছে, তার মানে এই জিঙ্কের পাতটা তখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। এবারে ঋণাত্মক তড়িৎগ্রস্ত যখন হয়ে গেল, তখন উল্টো দিকে দেখো দ্রবণের মধ্যে আবার H+ আয়ন আছে। এই H+ আয়নগুলো এই পুরো এলাকাটাতে যে H+ আয়ন আছে, সব H+ আয়নগুলো এইখানে এসে কি করছে? ভিড় করবে। এইখানে এসে ভিড় করবে সবাই। H+ আয়নগুলো সব এই তামার পাতের কাছে এসে ভিড় করবে। আর SO4- যে আয়নগুলো পুরো দ্রবণটার মধ্যে ছড়িয়ে আছে, সব চলে যাবে কোথায়? এখানে। কারণ এখানেই আমরা এই SO4- আয়ন কি পাচ্ছে? Zn++ আয়ন পাচ্ছে, এবং Zn++ আয়ন পাওয়ার জন্য সে ওখানে আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ Zn++ হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাকে আকর্ষণ করে। তাহলে SO4- Zn++ কে মানে Zn++ SO4- কে আকৃষ্ট করে পাশাপাশি অবস্থান করে জিঙ্ক সালফেট তৈরি হতে থাকবে, এবং এই জিঙ্ক সালফেট পাত্রের নিচে জমা হতে থাকবে। আর কি হবে? সাথে সাথে এই এই এইখানে যেহেতু জিঙ্কের Zn++ আয়নগুলো বেরোচ্ছে এই জিঙ্কের পাত থেকে, তখন এই হাইড্রোজেন H+ আয়নগুলো, অর্থাৎ হাইড্রোজেনের যে আয়নগুলো, পজিটিভ আয়নগুলো, সেগুলো বিকর্ষিত হবে। কারণ ধনাত্মক তড়িৎকে আগের দিন শিখেছি আমরা যে বিকর্ষিত করে। তাহলে এই H+ গুলো এখানে জমা হলো। তাহলে H+ গুলো যখন এখানে জমা হলো, তাহলে হাইড্রোজেনের যে H+ হয় কখন? না, আমরা জানি হাইড্রোজেনের একটি মাত্র প্রোটন কণা আছে সাধারণ হাইড্রোজেনের, এবং বাইরে একটি মাত্র ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা যখন ত্যাগ করে দেই, তখন হাইড্রোজেন H+ একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কিসে পরিণত হলো? H+। অর্থাৎ এই ইলেকট্রনটা চলে গেলে দেখো শুধু প্রোটনটা প্রায় থাকছে, প্রোটনটা। তাহলে সেই জন্য H+, এখানে প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে প্রোটনের চার্জ কি? প্লাস। তাহলে তখন এই তামার পাতের মধ্যে পজিটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে, অর্থাৎ তামার পাত একটা কি না পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা এই দুটোকে সংযুক্ত করে দিয়ে একটা পরিবাহী তার দিয়ে, তাহলে কি হবে না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দস্তার পাত থেকে ইলেকট্রনগুলো এই পথ দিয়ে আসবে। দস্তার পাত দিয়ে ইলেকট্রনগুলো এই পথ দিয়ে আসবে, তামার পাতে চলে আসবে, এবং তামার পাতে এসে কি হবে না, এই প্রত্যেকটা H+ আয়ন একটা করে ইলেকট্রন নেবে। H+ আয়ন কি করবে? একটা করে ইলেকট্রন নেবে, দিয়ে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হবে। আরো একটা H+ আয়ন একটা ইলেকট্রন নেবে, নিয়ে হাইড্রোজেন পরমাণুতে উৎপন্ন হবে। আর এই দুটো হাইড্রোজেন পরমাণু H+H দুটো মিলে কি তৈরি হবে? হাইড্রোজেনের অণু একটা, এবং হাইড্রোজেন অণুটা অর্থাৎ হাইড্রোজেন গ্যাসটা এখান থেকে বেরোবে। তাহলে এই পুরো বিষয়টা আমরা বুঝে গেলাম। তাহলে কি হলো? H+ আয়নগুলো ওই পাশে, H+ আয়নগুলো এই পাশে আসছে, SO4- গুলো সব ওই জিঙ্কের পাতের দিকে ছুটে যাচ্ছে। আর এই জিঙ্কের বাইরের যে পরিবাহীটা, সেই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো এই জিঙ্কের পাত থেকে তামার পাতের দিকে চলে আসছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা এখানে কিসের জন্য ঘটলো? এখানে স্টার্টটা করেছিল কে? শুরুটা কে করেছিল? শুরুটা করেছিল Zn পরমাণু। Zn পরমাণু যখন দ্রবণের মধ্যে চলে আসলো, তখন Zn++ হয়ে আসলো, ইলেকট্রন ছেড়ে দিল। সেই ইলেকট্রন Zn++ আসলেই SO4 কে আকৃষ্ট করলো, H+ কে বিকর্ষিত করলো। এরা এসে তামার পাতের কাছে জমা হলো। দুটো ধাতব দণ্ড, একটা Znটা মাইনাস চার্জ হলো, Cuটা অর্থাৎ কপারের দণ্ডটা প্লাস চার্জ হলো, যার ফলে বাইরে একটা পরিবাহী দিয়ে যখন আমরা সংযুক্ত করছি, তখন ইলেকট্রনগুলো এই দস্তার পাত থেকে তামার পাতের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে পুরো ব্যবস্থাটা, এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হলো? এইখানে একটা রাসায়নিক বিক্রিয়া কি না, Zn++
এই রাসায়নিক বিক্রিয়াটা Zn - 2 ইলেকট্রন = Zn প্লাস। সেরকম এইখানে আবার একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো কি না, H প্লাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ H প্লাস আয়নে একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। এই দুটো রাসায়নিক বিক্রিয়া, এটা প্রথমে এটা পরে, তাহলে এই দুটো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা আমরা একটা স্থায়ী রূপে এখানে ইলেকট্রনের প্রবাহ পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দস্তার দণ্ডটা থাকবে দ্রবণের মধ্যে নিমজ্জিত, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কি হবে না, এই রাস্তা দিয়ে, এই পরিবাহী দিয়ে দস্তার পাত থেকে তামার পাতের দিকে ইলেকট্রন আসবে। এই ঘটনাটা হলো তড়িৎ প্রবাহ। এখন তাহলে আমরা তড়িৎ বিভব বুঝেছি, এবার আমরা বুঝছি তড়িৎ বিভবের পার্থক্য। তাহলে এই এর মধ্যে একটা তাড়িতিক অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ তড়িৎ বিভবের উদ্ভব হয়েছে, এর মধ্যে একটা তড়িৎ বিভবের উদ্ভব হয়েছে, দুটোর বিভব আলাদা, ঠিক আছে, যার ফলে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসছে। তাহলে এখন ঘটনাটা হলো কি না, এই বিভব পার্থক্য যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাকে কি বুঝতে হবে না, বিভব পার্থক্য বুঝতে গেলে এই ঘটনাটা মনে রাখবে। এবার বিভব পার্থক্য বুঝতে গেলে আমার কি বুঝতে হবে না, মনে করো কোনো একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু আছে, সেই ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুটা যদি একটা এমন একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একক আধান বিশিষ্ট, একে যদি নিয়ে আসতে এই অসীম দূরত্ব থেকে, বললাম অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয়, যদি কার্যের পরিমাণটা 1 আর্গ হয়, 1 আর্গ, তাহলে আমরা তখন তাকে বলি কি না, এই তড়িৎগ্রস্ত বস্তুটার বিভব হচ্ছে কি না 1 স্টেট ভোল্ট, ঠিক আছে, বা ইএসইউ ইলেকট্রোস্ট্যাট ইউনিট, ঠিক আছে। তাহলে এই তড়িৎ বিভব যে আমরা দেখলাম, তড়িৎ বিভবের দুটো ইউনিট আছে। একটা ইউনিট হচ্ছে কি না, একটা হচ্ছে ইএসইউ, আর একটা হচ্ছে ইএসইউ আর হচ্ছে ভোল্ট বা ইএসইউ। তাহলে ইএসইউটা হচ্ছে কি না, ইএসইউটা হচ্ছে তড়িৎ বিভবের সিজিএস একক। তাহলে ইএসইউ কাকে বললাম না, একক ধনাত্মক আধানকে যদি আমরা, যে পরিমাণ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আমরা ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তাহলে আমরা বলবো যে এই ইয়ার মধ্যে যে তড়িৎ আছে, সেই ইয়ার মধ্যে যে বিভবের পার্থক্য হয়েছে, ইয়ার মধ্যে যে বিভব উৎপন্ন হয়েছে, তাকে পরিমাপ করছি আমরা কি দিয়ে, 1 ইএসইউ হলো তড়িৎ বিভবের একটি ইউনিট। ঠিক তেমনি ভোল্ট কাকে বলছি না, 1 কুলম্ব, কারণ এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে 1 কুলম্ব তড়িৎকে যদি আমরা ওই অসীম দূরত্ব থেকে ধনাত্মক তড়িৎ ক্ষেত্রে আনতে 1 জুল কার্য সম্পন্ন করতে হয়, তাহলে আমরা বলবো যে এই যে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুটা, এর বিভব হচ্ছে 1 ভোল্ট। এই ভোল্ট হচ্ছে এসআই পদ্ধতিতে বিভবের একক। তাহলে মনে করো এখানে এই দুটো বস্তুর মধ্যে এর হয়েছে 50 ভোল্ট, ঠিক আছে, এর হয়েছে কত 30 ভোল্ট। তাহলে এর মধ্যে এমন তাড়িতিক অবস্থা এসছে যে এর বিভবটা হচ্ছে 50 ভোল্ট আর এর বিভবটা হচ্ছে কত 30 ভোল্ট, বা এর বিভব V1, এর বিভব হচ্ছে V2। তাহলে এই দুটোর বিভবের যে পার্থক্য, অর্থাৎ V1 ডিফারেন্স V2, এটাও হতে পারে যে V1 এবং V2 দুটো অজ্ঞাত রাশি যখন নিব, তখন V2ও বেশি হতে পারে, যে জন্য এই মানে ডিফারেন্স চিহ্নটা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে V1 - V2, এটাকে আমরা বলি বিভব পার্থক্য। তাহলে দুটো বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য, তাকে বলা হয় বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। ইএসইউ আমরা বুঝলাম, ইএসইউ কাকে বলে, ভোল্ট কাকে বলে বুঝলাম। আর এই যে পুরো বিষয়টা, তাহলে দেখো এইটার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে SO4 মাইনাস আয়নগুলো চলে যাচ্ছে, এই পাশ থেকে H+ আয়নগুলো চলে যাচ্ছে। তাহলে এই পুরোটাকে আমরা একটা বলছি কি তড়িৎ বর্তনী। তাহলে
তড়িৎ বর্তনী কার হচ্ছে, এই জিনিসটা কি না, এটা হচ্ছে একটা সরল ভোল্টীয় কোষ। কোষ, তড়িৎ কোষ। কি কোষ? তড়িৎ কোষ। তড়িৎ কোষ। তড়িৎ কোষ কাকে বলছি না, যে ব্যবস্থার দ্বারা এখানে আমরা স্থায়ীভাবে তড়িৎ প্রবাহ পেয়েছি, তাহলে যে ব্যবস্থার দ্বারা আমরা স্থায়ীভাবে তড়িৎ প্রবাহ পাই তাকে আমরা বলি তড়িৎ কোষ। আর এই তড়িৎ কোষের মধ্যে যে বর্তনীটা আমরা, যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা বলছি বর্তনী, তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। তাহলে ইলেকট্রিক সার্কিট বোঝা গেল। এই ইলেকট্রিক সার্কিটকে আমরা দুটো ভাগে ভাগ করি। কিভাবে? যদি মনে করো এটা ছিন্ন থাকে, এই তারটা সংযুক্ত না থাকে, সংযুক্ত আছে যখন, তখন ওকে বলছি আমরা ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনী, ঠিক আছে। আর যদি এটা ছিদ্র করে দেওয়া থাকে, তার দুটো যদি সংযুক্ত না, মানে দুটো পাতকে, তামার পাত এবং দস্তার পাতকে যদি সংযুক্ত না করে দিই বা পরিবাহীটাকে অন্য জায়গায় ডিসকানেক্ট করে দিলাম, তাহলে তখন সেটাকে বলা হয় ওপেন সার্কিট। আবার এই দ্রবণ এবং বাইরের দুটো দিকেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাহলে ইলেকট্রনের যে প্রবাহ তার বিপরীত মুখী প্রবাহটাকে আমরা ধরি তড়িৎ প্রবাহের অভিমুখ। মনে রাখবে, এটা পরে আরবার আলোচনা করব। তাহলে যদি দ্রবণের বাইরে এবং ভিতরে এই দুটো জিনিসটাকে দেখি, তাহলে দ্রবণের বাইরে যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বা তড়িতের প্রবাহ হচ্ছে, সেইটাকে আমরা বলছি, সেই বর্তনীটাকে, বর্তনীর দুটো অংশ, একটা হচ্ছে অন্তর্বর্তনী, বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। এইখান থেকে এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, এটা হলো এক্সটার্নাল সার্কিট, আর এইটা হচ্ছে ইনার সার্কিট। তার বর্তনীকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হলো কি, একটা হলো ক্লোজ সার্কিট, বদ্ধ বর্তনী, আর একটা হচ্ছে ছিন্ন বর্তনী বা ওপেন সার্কিট। ক্লোজড বর্তনী বা বদ্ধ বর্তনী, আর ওপেন সার্কিট বা মুক্ত বা ছিন্ন বর্তনী। আর ভেতর বাইরেরটা হচ্ছে, দ্রবণের বাইরেরটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, আর ভেতরটা হচ্ছে ইন্টারনাল সার্কিট। এখন তড়িৎ চালক বল, তাহলে এই যে এইদিকে যে ইলেকট্রনগুলো গেল কিসের জন্য গেল না, এইখানে নিশ্চয়ই একটা শক্তির উদ্ভব হয়েছে। এই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করেছে, মানে ইলেকট্রনগুলোকে বাধ্য করেছে জিঙ্কের পাত থেকে তামার পথে যেতে। তাহলে এই ঘটনাটাকে আমরা, এই যে এইখানে নিশ্চয়ই একটা কি বলের উদ্ভব হয়েছে, সেই বলটাকে আমরা বলছি, যে বলটার জন্য, যে রাসায়নিক বিক্রিয়াটার ফলে এই বলটা উদ্ভব হয়েছে, যার ফলে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে এই দস্তার পাত থেকে তামার পাতের দিকে, সেই বলটাকে আমরা